ওয়েলকাম টু মাই চ্যানেল ডক্টর এসবি এডুকেশন। ডক্টর এসবি এডুকেশন শিক্ষা এবং চাকরি সংক্রান্ত সমস্ত খবরের আপডেট নিয়ে রয়েছে তোমাদের সঙ্গে। ডক্টর এসবি এডুকেশনের সঙ্গে থাকো, নিজেকে আপডেট রাখো। তোমাদের যে লিস্ট প্রকাশিত হলো WBCFEর আন্ডারে যারা কলেজ অ্যাডমিশন এর অ্যাপ্লাই করেছিলে তাদের যে লিস্ট প্রকাশিত হলো, মেরিট লিস্ট প্রকাশিত হলো, সেখানে দেখো দুটো লিস্ট, একটা মেরিট লিস্ট রয়েছে গ্রিন কালারের। তোমরা তোমাদের ফোনে আর তাছাড়া তোমাদের যে কোনো কম্পিউটার সেন্টারে গিয়ে তো এটা করতে হবে। তো সেখানে গ্রিন রঙের রয়েছে হচ্ছে মেরিট লিস্ট, আর একটু স্কাই ব্লু টাইপের রয়েছে হচ্ছে তোমার অ্যালোটেড লিস্ট। মেরিট লিস্টে নাম থাকলেই যে তোমার কলেজ হলো এমনটি কথা নেই, তোমাকে হচ্ছে অ্যালটমেন্ট লিস্টে নাম থাকতে হবে যে তুমি কোন কলেজে, কোন ইউনিভার্সিটির আন্ডারে কোন কলেজে তোমার হলো এবং তোমার সাবজেক্ট কী হলো, সমস্ত বিষয়টা কিন্তু সেখানে দেখানো হয়েছে। যাই হোক, তাহলে তুমি এখন প্রায় প্রচুর স্টুডেন্ট কিন্তু ভর্তি বলতে তোমাদের তো সমস্ত কিছু তৈরি হয়ে আছে, শুধু টাকাটা পেমেন্ট করা। টাকাটা পেমেন্ট করার যে পদ্ধতিটা রয়েছে এখানে সম্পূর্ণরূপে দেখানো হয়েছে যে তোমার SBI আন্ডারে ব্যাংক SBI, এবং সেখানে তোমার ইন্টারনেট ব্যাংকিং, UPI, তোমার পেটিএম, NEFT, SBI এর হচ্ছে ব্রাঞ্চ, বিভিন্ন এই এতগুলো পন্থা রয়েছে। তোমরা কিন্তু টাকা পেমেন্ট করতে পারবে। তো টাকা পেমেন্ট করার সঙ্গে সঙ্গে কিন্তু তোমরা ভর্তি হয়ে গেলে, অ্যাডমিশন হয়ে গেলে তবে এটা তোমার হচ্ছে প্রফেশনাল। এখন বলা হচ্ছে তোমাদের দেখো ডেট দিয়েছে, যারা ফার্স্ট ফেজে রয়েছে 23, 25, 27, এই তিনটি ডেট রয়েছে, 23, 25, 27। এই ডেটে কিন্তু তোমাদের ফিজিক্যাল ভেরিফিকেশান বা ডকুমেন্টস ভেরিফিকেশান এই বিষয়টা রয়েছে। এটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। তোমরা যদি ফিজিক্যাল ভেরিফিকেশানতে উপস্থিত না থাকো তাহলে তোমার ভর্তি কিন্তু ক্যান্সেল বলে গণ্য হবে, এবং সেক্ষেত্রে যে তুমি টাকা ফেরত পাবে এরকম কিন্তু কোনো ব্যাপার নেই। তোমাকে প্রেজেন্ট থাকতেই হবে। যদি তুমি প্রেজেন্ট না থাকতে পারো তাহলে অথরাইজ লেটার নিয়ে তোমার অন্য কেউ সেখানে থাকতে পারে। তো এই ডকুমেন্টস ভেরিফিকেশন কিন্তু তোমাদের কাছে ভীষণ গুরুত্বপূর্ণ। কি বিষয় তোমাদের লাগছে, কি বিষয় লাগছে তোমাদের ভেরিফিকেশনে, দেখো সমস্ত কিছু যতগুলো আমি নাম বলবো তার প্রত্যেকটি তোমরা জেরক্স রাখবে। সেলফ অ্যাটেস্টেড কথার অর্থ হলো নিজে সই করবে, তারিখ দেবে। আর অরিজিনালটা অবশ্যই যেভাবে তোমরা অরিজিনালগুলো সাজাবে সেইভাবে কিন্তু তোমাদেরকে তোমার ওই জেরক্সগুলোকে নিতে হবে। কি বলেছে দেখো, 1 কপি জেরক্স যে সেলফ অ্যাটেস্টেড থাকছে সেটাতে রয়েছে তোমাদের অ্যাডমিট কার্ড হচ্ছে এমপির অ্যাডমিট কার্ড, তোমাদের বার্থ সার্টিফিকেটের প্রমাণস্বরূপ, মানে ডেট অফ বার্থের জন্য, তোমাদের রেজিস্ট্রেশন যদি উচ্চ মাধ্যমিকের অবশ্যই আছে সেটা, MPHS-এর মার্কশিট, SC/ST কার্ড মানে যেটা নিয়ে এত সমস্যা হচ্ছিল, OBC AB যাই থাক যার যেটা, PWD এগুলো। তারপর তোমাদের একটা ভ্যালিড আইডেন্টি কার্ড যেটাতে ফটো থাকবে এবং যেটা তোমরা অ্যাপ্লাইয়ের সময় দিয়েছিলে সেটা। তারপর তোমাদের খেলাধুলার সার্টিফিকেট থাকতে পারে। তারপরে তোমাদের ইনকামের যে বিষয়টা থাকছে সেটা থাকতে পারে। তারপর তোমাদের 2টো ফটো লাগবে, তোমাদের আধার কার্ড লাগবে, আর তোমরা যে অ্যাপ্লিকেশন করেছো সেই অ্যাপ্লিকেশনটা যে ডাউনলোড করে নিয়েছিলে সেটা লাগবে। আর ইতিপূর্বে তোমরা যে টাকা পেমেন্ট করেছো সেখানে পেমেন্ট করার সঙ্গে সঙ্গে তোমাদের প্রফেশনাল অ্যাডমিশন কার্ড বা লেটার ওখানে শো করছে, সেই বিষয়টি তোমরা কিন্তু হার্ড কপি নিয়ে নেবে, সেটা লাগবে। এই বিষয়গুলো তোমাদের লাগছে। তো এই বিষয়ে তোমরা 2টো করে কপি করবে, একটা অরিজিনাল আর একটা হচ্ছে ডুপ্লিকেট, এবং ডুপ্লিকেটটা তোমাদের সেলফ অ্যাটেস্টেড থাকছে। তো নিজেকে যেতে হবে সেটা বললাম। আর তোমরা অ্যালোটেড হলেই তোমাদের অ্যালোটেড যে লিস্ট রয়েছে সেখানে যদি তোমার নাম থাকে আর তুমি টাকা পেমেন্ট করেছো কিন্তু ভেরিফিকেশনে যাও নাই, তুমি কিন্তু ক্যান্সেল হয়ে গেলে তোমার আর কোনো অধিকার থাকছে না। এবার বলা হচ্ছে তাহলে এটা কত গুরুত্বপূর্ণ, এটা কিন্তু তোমাদের জানতে হবে।
কোথায় কখন কোন টাইম, মানে কোথায় বলতে কোথায় বলে আমার ভুল হয়েছে, কারণ তুমি যে কলেজে অ্যাডমিশান নিয়েছো, যে কলেজের নামে, যে কলেজ তোমাকে অ্যালোটেড লিস্টে তোমাকে দেখিয়েছে, সেই কলেজে ওয়েবসাইটে গিয়ে তোমাকে খোঁজ নিতে হবে। সেখানে খোঁজ নিলে তুমি বুঝতে পারবে, দেখবে ওয়েবসাইটে দেখবে, নাহলে সশরীরে কলেজে যাবে, আর এখন কলেজে যাওয়ার দরকার পড়ে না, তোমরা ওয়েবসাইটে দেখতে পারবে তারা কোন ডেট দিয়েছে, কাদের জন্য দিয়েছে। পাস অনার্স যদি আলাদা ডেট থাকে, সাবজেক্ট ওয়াইজ থাকতে পারে। গতবার যেমন সাবজেক্ট ওয়াইজ করে দিয়েছিল এবং সময় দিয়েছিল, একদম পুরো কলেজে লিস্ট করে দিয়েছিল, বাইরে লিস্ট লাগিয়ে দিয়েছিল যে কারা কখন করবে। তো সেই রকম তোমাদের জানতে হবে এবং সেই টাইমে কিন্তু তোমাদের প্রেজেন্ট থাকতে হবে। এটা কিন্তু একদম সেই কাউন্সিলিংয়ের মতোই ব্যবস্থা। প্রেজেন্ট না থাকলে তোমার অ্যাডমিশন ক্যান্সেল বলে ধরা হবে। তো এই হলো এই একটা তথ্য সমৃদ্ধ একটা কথা। এইবার আমি যে কথাটা বলবো, যে তোমরা যারা পাস কোর্স বা অনার্স কোর্স, এখন তোমরা যারা অ্যাডমিশন হয়ে গেছো, একদম আজকে পর্যন্ত তোমরা যারা টাকা দিয়ে দিয়েছো, তাদের জন্য এবার এটা বলছি যে তোমরা ভর্তি হয়ে গেছো, কিন্তু তোমরা এটা 29 তারিখ থেকে তোমরা ক্লাস করবে, 29 আগস্ট থেকে ক্লাস করবে। তো এখন তোমরা কি এটা জেনে আছো যে তোমরা যে ভর্তি হলে পাশে বা অনার্সে, কোন সেই সমস্ত কলেজ কীভাবে ভর্তি করলো, বা ওই এক একটা ইউনিভার্সিটি তার রুলস অ্যান্ড রেগুলেশন অ্যাপ তোমার যতই থাকুক না কেন, তবুও কিন্তু প্রত্যেকটা ইউনিভার্সিটি ওদের একটা নিজস্ব রুলসের মধ্যেই তোমাকে সাবজেক্ট ওরা দেবেন। পাশের সাবজেক্ট বলো, এটা মাইনর বলো, মেজর বলো, এই জিনিসগুলো থাকছে। তো সেই হিসেবে তোমরা যারা ধরো পাস হিসাবে ভর্তি হয়েছো কিংবা অনার্স হিসাবে ভর্তি হয়েছো, আর যারা প্রথমেই কোনো ইউনিভার্সিটি ওরা পাস আর অনার্স আলাদা করে দেখিয়েছে যে আলাদাই ভর্তি হবে, কিন্তু কোনো ইউনিভার্সিটি আছে যে যারা টোটালি অনার্সের একটা সাবজেক্ট তাকে নিতে হবে, অনার্স হিসাবে ভর্তি হবে। এক্ষেত্রে কিন্তু একটু তোমাদের জানার বিষয় আছে যে দুজন ক্যান্ডিডেট পাস এবং অনার্স, এমন হতে পারে যে পাস এবং অনার্সের সাবজেক্ট কিন্তু আবার সাবজেক্টের যে সিলেবাস, সেই সিলেবাসটা কিন্তু মোটামুটি একই রকম থাকছে, একটু পার্থক্য। পাস অনার্স তো বুঝতেই পারছো, অনার্স হলে বেশি পড়তে হবে। কিন্তু যারা অনার্সের ক্যান্ডিডেট পড়তে পড়তে রাস্তাতে গিয়ে ঢিলা দেবে, তাদের জন্য একটু শুনে রাখো যে কোথায় গিয়ে তোমরা আটকাবে। অনার্স নিয়েছো, অলরেডি ভর্তি হয়ে গেছো, টাকা দিচ্ছ, সব কিছু করছো, তোমার 25 তারিখের মধ্যে অনেকে হয়েই যাবে, 25 তারিখের মধ্যে এই পর্যন্তই সময় আছে। তো সেক্ষেত্রে তোমরা যদি 6 সেমিস্টার পর্যন্ত, অর্থাৎ থার্ড ইয়ার পর্যন্ত তোমরা 75 মার্কস, মানে থার্ড ইয়ারে গিয়ে এদিকে তুমি কোনো সাপ্লি পেতেই পারো, তাতে কোনো অসুবিধা নাই। সেই সাপ্লিটাকে তুলে গিয়ে সমস্ত এই থার্ড ইয়ার অর্থাৎ 6 সেমিস্টারের শেষে গিয়ে তোমরা যদি 75% মার্কস রাখতে পারো, তাহলে তোমরা অনার্স ক্যান্ডিডেট হিসেবে আর 2টি সেমিস্টার পরীক্ষা দেবে, 7 এবং 8। এটা গেল। যদি 75% মার্কস তোমরা রাখতে পারলে না, তাহলে কিন্তু তোমরা ওখানেই পাস ক্যান্ডিডেট হিসেবে তোমরা পাস হলে, অর্থাৎ সাধারণ গ্র্যাজুয়েট হয়ে গেলে, স্নাতক হলে। এইবার এরপরে আবার কথা, আরও 2 বছর পড়তে হবে, 2টো সেমিস্টার পড়তে হবে। তো এই 2টো সেমিস্টারে যারা লাস্ট 8 সেমিস্টারে গিয়ে 75% মার্কস রাখতে পারবে, তারা হবে রিসার্চের যোগ্য, অর্থাৎ তারা একটা নির্দিষ্ট জায়গায় গিয়ে পৌঁছাবে, যেটা কিনা 4th ইয়ার ডিগ্রি কোর্সের মেন মানদণ্ড, যে অনার্স উইথ রিসার্চ। আর যে 75% মার্কস রাখতে পারবে না, সে কিন্তু অনলি অনার্স গ্র্যাজুয়েট হবে। তাহলে আজকের এই ভিডিওটার আমার এইটাই বলার উদ্দেশ্য ছিল যে কেন করছি, তোমরা তো সব জেনে গেছো এগুলো, কিন্তু তোমরা যারা পদার্পণ করতে চলেছো তারা কি মাথার মধ্যে এই জিনিসটা নিয়েছো যে তোমাকে 75% মার্কস রাখতেই হবে?
তোমরা তো শুরুতেই কলেজ যাওয়া বন্ধ করে দেবে, এটা বন্ধ করে দেবে, ওটা বন্ধ করে দেবে, কিন্তু পড়াশোনা বন্ধ করলে চলবে না। এইবার তোমরা যারা অনার্স রয়েছ, পাস রয়েছ, পড়তে সকলকেই হবে। তো এবার যারা অনার্সের পদ্ধতিটা পুরো পড়লাম, আর যারা প্রথম থেকেই পাসের দিকে ঝুঁকছো, তারা তিনটা ইয়ার হলো, আর অর্থাৎ 6 সেমিস্টারের পরে তারা তাদের সাধারণ গ্র্যাজুয়েট সার্টিফিকেট ওরা পেয়ে যাবে। এইবার তোমরা যারা অনার্স নিয়েছো, আমি স্পেশালি আবার আরেকটু আলাদা করে বলছি, যারা বাংলা অনার্স নিয়েছো বা বাংলা মেজর বা মাইনর সাবজেক্ট নিয়েছো, তোমরা কিন্তু আজকে এই ভিডিও দেখার পরে আমাকে জানাবে যে তোমরা কারা বাংলা অনার্স বা মাইনর বা মেজর রেখেছো। বিভিন্ন এই এই স্নাতক স্তরে তোমরা কে কে বাংলা পড়ছো, এটা আমার ভিডিও শেষে তোমরা দেখার পরে আমাকে এটা জানিয়ে যাবে, কমেন্ট বক্সে এটা জানিয়ে যাবে। আর সমগ্র ভিডিওটি দেখবে, দেখো সমস্তটাই তোমরা সব কিছু জানতে পারছো। এইটুকু টাইমের যে আমি ভিডিওটা তোমাদেরকে বললাম, এই 75% মার্কসের ব্যাপারটা, অনেকেই জিনিসটা বুঝতে পারে না যে কোথায় কি, আমি তো অনার্স পড়বো না, তাহলে আমাকে কেন অনার্সের একটা সাবজেক্ট দেওয়া হলো, বা আমি তো পাস পড়তে চাইছি, তাহলে আমি কেন প্রথম থেকেই অনার্স টেনে যাব। কোনো ইউনিভার্সিটিতে কিন্তু এই বিষয়টা রয়েছে যে ওরা অনার্স হিসেবেই, গতবার যেটা হয়েছিল, এবং প্রচুর ছেলে মেয়ে কিন্তু ফেল করেছিল। যাই হোক, আমি অশুভ কথা বলবো না। তোমরা যারা রয়েছো, আমি ডক্টর এসবি ম্যাম বলছি কোচবিহার থেকে। তোমরা যারা আমার কোচবিহার শহরের মধ্যে বিভিন্ন কলেজের বা বাইরে দিনহাটা, মাথাভাঙা ইত্যাদি প্লেসে যারা রয়েছো, তো আমাকে কমেন্ট বক্সে জানিয়ে যে তোমরা কে কে বাংলা নিয়ে পড়ছো। থ্যাংক ইউ, ধন্যবাদ, গুড নাইট।